হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। কাতারের মহিলা আর তার যুবতী মেয়েরা ফিটকিরি দিয়ে আসলে কি করে এটা জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বর কাতারে চাকরি করত আর তার মালকিন রোজ ফিটকিরি চাইত। আর সেটাকে তেলের মধ্যে মিশিয়ে রাখত এবং রাত হতেই সেটাকে নিজের সাথে ঘরে নিয়ে চলে যেত। এটা দেখে আমি অনেক অবাক হয়ে যেতাম। একদিন এই রহস্য জানার জন্য আমি তার ঘরে লুকিয়ে যাই। তারপর সেই মহিলা ফিটকিরি নিয়ে যা করল তা শুনলে চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, আমার নাম তিশা আক্তার। বিয়ের আগে আমি একটি গরিব পরিবারের মেয়ে ছিলাম। আমি গ্রামে থাকতাম, কিন্তু তারপরেও আমি গ্রামের সরকারি স্কুলে ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি। আমি খুব সুন্দর দেখতে না হলেও মোটামুটি ছিলাম। আমি বাড়ির মধ্যে সবথেকে বড় মেয়ে হওয়ার কারণে মা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য সবসময় তাড়াহুড়ো করত। তাছাড়া গ্রামে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আমার মা বাবা যখন আমার জন্য সম্বন্ধ খুঁজছিল তখন পাশের গ্রাম থেকে আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। সম্বন্ধে অনেক ভালো ছিল। ছেলে গ্রামেরই ছিল, কিন্তু সে কাতারের চাকরি করত। তার চাকরিটা খুব ভালো ছিল। আমার বাড়ির লোকেদের এই সম্বন্ধ পছন্দ হয়ে যায়। ছেলের শিক্ষিত ছিল, তবেই তো সে অন্য দেশে চাকরি পেয়েছিল। আমিও এটাই চাইতাম যে আমার বিয়ে কোনো শিক্ষিত ছেলের সাথে হোক। এই সম্বন্ধ ঠিক হলে আমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার বাড়ির লোকেরও এই সম্বন্ধ ভীষণ পছন্দ ছিল। আমার হবু বর অনেক বছর ধরে কাতারে চাকরি করত। সে বাড়ির মধ্যে সবথেকে বড় ছেলে ছিল। আর তার আরও 3 ভাই বোন ছিল। তার একজন অবিবাহিত ভাই আর 2 জন ছোট বোন ছিল। আমার হবু বরের বাবা কিছু বছর আগেই মারা গিয়েছিলেন, কিন্তু মায়ের আশীর্বাদ তখনও তার মাথার উপর ছিল। আমাদের সম্বন্ধ ছবি দেখে ঠিক করা হয়েছিল। আমার ছোট ছেলেকে দেখানো হয়েছিল, আর ছেলের ফটো আমাকে দেখানো হয়েছিল। কারণ ছেলে কাতারে চাকরি করার জন্য বারবার এখানে আসতে পারবে না। ছেলের বাড়ি থেকে এটাই সত্য ছিল যে তাদের ছেলে একেবারে বিয়ের সময় ফিরবে। আর এই সম্বন্ধটা আমার বাবার এক বন্ধু এনেছিল। সেই জন্য ছেলেটার ব্যাপারে আমি কিছুই জানতাম না। সে আমার কাছে একদম অচেনা ব্যক্তি ছিল। 2 পরিবারের মতে আমাদের সম্বন্ধ পাকা হয়ে যায়। এর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম রাতে আমি যখন আমার বরকে প্রথমবারের জন্য দেখি, তার ব্যবহার আমার অনেক পছন্দ হয়েছিল। আমার শ্বশুর বাড়িতে সব ঠিকই ছিল, শুধু বাড়িঘর একটি ছোট ছিল। কিন্তু আমার বরের উপার্জন ভালো ছিল। সেই জন্য আমার মা আমাকে বুঝিয়েছিল, ঘর ছোট বলো এটা তেমন কোনো ব্যাপার না, বরের উপার্জনটাই আসল ব্যাপার, সেটা ভাল হওয়া দরকার। আমিও এই কথা মেনে নিই। বিয়ের 4 দিন পরেই বর তার নিজের জামাকাপড় গোছানো শুরু করে দেয়, কারণ তাকে কাতার ফিরে যেতে হবে। এই কথা শুনে আমি কাঁদতে থাকি, কারণ আমার বিয়ের মাত্র 3-4 দিনই হয়েছিল। আর এরই মধ্যে আমার বর আমাকে একা ফেলে কাতার চলে যাচ্ছিল। আমি তাকে ছেড়ে এখানে একা কি করে থাকব? আমরা তো একে অপরকে এখনো ভালো করে চিনতেই পারিনি। আমি আমার সারা জীবন আমার বোনের সাথে কাটাতে চাইতাম। বিয়ের আগে আমি জানতাম যে আমার বর বেশ কিছু বছর ধরে কাতারে চাকরি করে। কিন্তু বিয়ের 3-4 দিন পরে যখন সে কাতারে ফিরে যেতে চাইল, তখন আমার পায়ের তলায় মাটি সরে গেল। কারণ আমি জানতামই না যে সে এত তাড়াতাড়ি কাতার ফিরে যাওয়ার কথা ভাবছে। আমি ভেবেছিলাম যে সে অন্তত 2 মাস এখানে থাকবে, আমাকে সময় দেবে, তারপর যাবে। তার সাথে ভালোভাবে কথা বলতে পারবো। কিন্তু এই সব কিছু না হয়ে সে বিয়ের 3-4 দিনের মধ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি করতে থাকে। আমি চোখে জল নিয়ে বরকে বলেছিলাম যে আমি তোমাকে ছাড়া এখানে একা থাকতে পারবো না। সে আমার কথা শুনে বলে আমি যেতে বাধ্য। আমার কিছু করার নেই, আমি সেখানে চাকরি করি। আর খুব বেশি দিন আমি এখানে থাকতে পারবো না, না হলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 2 মাসের ছুটি নিয়ে এসেছিলাম, কিন্তু কোম্পানি থেকে হঠাৎই ফোন করে বলে যে আমার ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। হয়তো সেখানে কাজের চাপ অনেক বেশি, সেজন্য তারা আমাকে বারবার ফোন করছে। এটা শুনে আমি অনেক কেঁদেছি আর রেগে গিয়ে মনে মনে ভাবতে থাকি যে কোনায় বিদেশি ছেলেকে আমার বিয়ে করা উচিত হয়নি। বিদেশি ছেলেকে বিয়ে করে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এটা আমি আজ খুব ভালো করে বুঝতে পারছিলাম।
আমার বর তা নিজের জামা কাপড় গুছিয়ে নেওয়ার পর বলে আমি একটু বাজারে যাচ্ছি। যখন সে ফিরল তখন আমি দেখলাম যে সে প্রায় 20 কিলো ফিটকিরি নিয়ে এসেছে। আর আমাকে বলল, এইসব ফিটকিরি আমার ব্যাগে রেখে দাও। এত ফিটকিরি একসাথে দেখে আমি অবাক হয়ে যাই। আর জিজ্ঞাসা করি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখানে তো অনেক ফিটকিরি, এটা দিয়ে তুমি কি করবে? আর এতে তোমার ব্যাগের ওজনও অনেক বেড়ে যাবে। আর তাছাড়া আলাদা করে ফিটকিরির জন্য পয়সা দিতে হবে। সেখানেও কি আমাদের এখানে মতো নোংরা জল পাওয়া যায়, যেটা পরিষ্কার করার জন্য কি তুমি ফিট করে নিয়ে যাচ্ছে? আমি আমার মতো করে বরকে এই সব প্রশ্ন করি, কারণ আমার মা বাসন পরিষ্কার করার জন্য ভাসনে ফিটকিরি দিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করে নিত। কারণ আমাদের পাড়ায় নোংরা জল আসত। মা বলতো এরকম করলে বাসন পরিষ্কার হয়ে যায়, আর ঝুলে থাকা নোংরা ও শেষ হয়ে যায়। আমার কথা শুনে সিয়াম হাসতে থাকে আর বলতে থাকে, তোমার পাড়ায় এটা বাসন পরিষ্কার করার জন্য ব্যবহার হতে পারে, তবে আমাদের ওখানে বিশুদ্ধ জল পাওয়া যায় যেটা একদম পরিষ্কার থাকে। কাতারের মহিলারা এটা অন্য কাজে ব্যবহার করে। এই ব্যাপারটা আমি খুব একটা কিছু জানতাম না। আমি শুধু জানতাম সেখানে এর দাম অনেক। কাতারের মহিলারা ফিটকিরি দ্বিগুণ দামে কেনার জন্য তৈরি থাকত। প্রায় কাতারের সব মহিলার বাড়িতে ফিটকিরি থাকত। আমি যখনই এখানে আসি ফেরার সময় ফিটকিরি নিয়ে যায়। আমি সিয়ামের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। আমাদের এখানে তো সব দোকানে ফিটকিরি কিনতে পাওয়া যায়। তবে এখন আমি এসব কথা ভুলে সিয়ামের জন্য চিন্তা করছিলাম। আমার জন্য সবচেয়ে বেশি কষ্টের ছিল এটা যে আমার বল আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি তার ব্যাগে ফিটকিরি রেখে দিই। আমি রাতে সিয়ামকে বলি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি এত কাঁদছিলাম, আমার কান্না থামছিল না। এখনো পর্যন্ত আমরা আমাদের জীবন ঠিক করে শুরুই করতে পারিনি, আর এত তাড়াতাড়ি বিদায়ের সময়েও চলে এল। সিয়ামকে ছাড়া শুধু বাড়িতে থাকতে হবে এটা ভেবেই কেমন দম বন্ধ হয়ে আসছিল। আমার এত কান্না দেখে সিয়াম বলল, তুমি এত চিন্তা করো না, আমি সেখানে জেরেই তোমার যাওয়ার ব্যবস্থা করব। আমি জানতাম এগুলো সব মিথ্যা প্রতিশ্রুতি, কিন্তু চোখের জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার 2জন ছোট ননদ ভীষণ চালাচ্ছিল। শাশুড়ি অসুস্থ থাকার কারণে খুব বেশি ঘর থেকে বেরোতে পারত না, কিন্তু আমার 2 ননদ আমার উপর নজর রাখত। তারা ভাবত আমি হয়তো কাদার নাটক করছি। তারা বলতো যে তারাও তো এতদিন তাদের ভাইকে ছেলে আছে। যাই হোক, সিয়াম চলে যায়। যখনই সিয়াম ফোন করত তখনই তার 2 বোন মিলে আমার নামে অনেক অভিযোগ করত। আমার বর এসব কথায় অনেক বিরক্ত হয়ে যেত, কারণ সে আমাকে ছাড়া সেখানে ছিল। তারাও আমাকে ছাড়া একা সেখানে ভাল লাগত না। সে রোজ আমার সাথে ফোনে কথা বলতো আর বলতো, তিশা, তোমাকে ছাড়া এখানে আমার কোনো কাজে মন লাগছে না। তোমার কথা ভীষণ মনে পড়ে। তোমার সাথে কাটানো সেই 3-4 দিনের কথা এখনো আমার মনে পড়ে, কিন্তু পরের মুহূর্তেই উদাস হয়ে যায়। কিছুদিন পর একদিন আমার বর আমাকে এমন এক কথা বলে যেটা শুনে আমি অনেক খুশি হয়ে যাই। সে বলে যে সে আমাকে তার নিজের কাছে কাতারে নিয়ে যাবে। সে সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। সে আমার সমস্ত ডকুমেন্টও পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে আমি যতটা খুশি হয়েছিলাম, আমার নন্দরা ততটাই রেগে যাচ্ছিল। তারা চাইতো যে তাদের ভাই তাদেরকেও কাতারে ডেকে নিন। আমি আমার নন্দের এড়িয়ে নিজের জামা কাপড় গোছাতে শুরু করে দিই। আমি সিয়ামকে জিজ্ঞাসা করি, যাওয়ার সময় তোমার জন্য কিছু নিয়ে যাব? তখন সে বলে, তুমি আমার জন্য 20 কিলো ফিটকিরি নিয়ে আসবে। আমি শুনে অবাক হয়ে যাই যে এই তো কিছুদিন আগে সিয়াম 20 কেজি ফিটকিরি নিয়ে গেল, এখন আবার আমাকে 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে বলছে। আমি এত ফিটকিরি কি করে নিয়ে যাব? আমার জামাকাপড় দিয়ে ব্যাগ ভরে গেছে। তার উপর 20 কিলো ফিটকিরি নিয়ে যেতে গিয়ে ব্যাগ এত ভারী হয়ে গিয়েছিল যে আমাকে পিছনে থাকতে হচ্ছিল। আমি এটাই ভাবতে থাকি, কি জানি এত ফিটকিরি নিয়ে কাতারের মহিলারা কি করে। এত ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়া আমার জন্য খুব কঠিন হয়ে গেছিল। কিছু ঘন্টা যাত্রার পর আমি কাতার আমার বরের কাছে পৌঁছে যাই। এয়ারপোর্টে বরকে দেখে আমি অনেক খুশি হয়ে যাই, কিন্তু আমার বল আমাকে জিজ্ঞাসা করে ফিটকিরি এনেছ কিনা। তাই এই কথা শুনে আমার মন ভেঙে যায়। তারা আমার থেকে বেশি ফিটকিরির চিন্তা ছিল, অথচ তার সাথে দেখা করার জন্য আমি অনেক বেশি আগ্রহী ছিলাম। আমি চুপচাপ ফিটকিরি ভর্তি ব্যাগ তাকে বের করে দিয়ে দিই। না জানি সে ফিটকিরির ব্যাগ কাকে দিয়ে এসেছিল। ফেরার সময় তার কাছে অনেক টাকা ছিল। যখন সে আমাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় তখন সে আমাকে অনেক ভালোবাসে।
আর আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। তাকে কোনো প্রশ্ন করার কোনো সুযোগই আমি পাইনি। তারপরে আমি ভুলে গেছিলাম জিজ্ঞাসা করতে যে সে এত ফিট কি করে। যখন কথায় কথায় ফিটকিরির প্রসঙ্গ ওঠে তখন আমি আমার বস সিয়ামকে জিজ্ঞাসা করি যে ফিট কি তুমি কাকে দিয়ে এলে? নিজের বলের কথায় আমি সব কিছু ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বর আমাকে তার নিজের কাছে ডেকেছে। 2 মাস আমার বরের সাথে আমার খুব ভালোভাবে কেটেছিল। 2 মাস কি করে কেটে গেল জানতেই পারলাম না। কিন্তু 2 মাস পর আমার বলে এখন তোমাকে এখানে রাখা আমার সম্ভব নয়। ভালো হবে এটা যদি তুমি নিজের দেশে ফিরে যাও। সিয়ামের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে যায়। আর আমি বলি তুমি এসব কি কথা বলছো? তোমাকে ছাড়া সেখানে থাকা আমার জন্য ভীষণ কষ্টকর। আমি আমার সব আত্মীয়দের বলে এসেছি যে আমি সারা জীবনের জন্য বলের সাথে থাকতে যাচ্ছি। তোমার সাথে কাতারে থাকব। তাছাড়া আমি সেখানে গিয়ে কি করব? সে বলে এখানে খরচা অনেক বেশি। বাড়িতে পাঠানোর জন্য কোনো পয়সা থাকছে না। নিজের পরিবারের দায়িত্ব আছে আমার। আমার বাবা মা পয়সার জন্য ফোন করছে। আর বোনদের স্কুলে ফিস দিতে হবে। তারাও আমাকে রাইস ফোন করে বিরক্ত করছে। আর তোমার জন্য আমার পয়সা খরচ হয়ে যাচ্ছে। আমি রেগে গিয়ে বরকে বললাম, যদি এমন হয় তবে আমিও এখান থেকে কোনো একটা চাকরি করব। আমি নিজের খরচ নিজে চালিয়ে নেব। কিন্তু আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আমি একা একা সেখানে গিয়ে জীবন কাটাতে পারব না। আমার কথা শুনে সিয়াম বলে তুমি আবার কি কাজ করবে? তুমি এখানে কি চাকরি করবে? তুমি কোনো কাজ পারো? অনেকক্ষণ ভাবার পর আমি বললাম, যদি আমাকে লোকের বাড়ি বাসন মাজতে হয়, ঘর ঝাড়ু দিতে হয় তাও দেব। কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। সিয়াম আমার কথা ইয়ার্কি বলে মনে করে। কিন্তু আমি ফ্ল্যাটের আশেপাশের ঘরে কাজের সন্ধান করতে শুরু করে দিই। আমার খুব অল্প দিনের মধ্যে লোকের সাথে চেনা পরিচিত হয়ে যায়। কারণ আমরা যেখানে থাকতাম সেখানে অনেক ভারতীয় পরিবার থাকত। সে সময় আমার পরিচিত মহিলাই আমার কাজে লাগে। 2 পরিবারের খাবার বানানোর জন্য লোক মহিলা খুঁজছিল। সেই জন্য তারা আমাকে তাদের বাড়িতে কাজে রেখে দেয়। চেনা পরিচিত মহিলারা আমাকে বলেছিল কাতারে লোক ভারতীয়দের হাতে রান্না করা খাবার ভীষণ পছন্দ করে। আর শুধু ভারতীয়দেরই খাবার বানানোর জন্য কাজে রাখে। আমি একসাথে 3-4 বাড়িতে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এতে আমি অনেক খুশি ছিলাম। কারো বাড়িতে শুধু আমি খাবার বানাতাম আর কারো বাড়িতে শুধু বাসন মাজতাম। আমি ভালো পয়সা পাচ্ছিলাম কাজের জন্য। এটা যথেষ্ট ছিল যাতে আমি সিয়ামের সাথে থেকে যেতে পারি। আমি খাবার তৈরি করতে খুব ভালো করে জানতাম। কারণ বিয়ের আগে থেকেই আমি খুব ভালো রান্না করতে জানতাম। আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে নানা রকমের খাবার তৈরি করতাম। এখন এই সবই আমার কাজে আসছিল। রাতে যখন সিয়াম বাড়ি ফেরে তখন আমি তাকে জানাই যে পাশের কয়েকটা বাড়িতে আমি খাবার তৈরি আর বাসন মাজার কাজ পেয়েছি। আর তারা আমাকে নিজের বাড়িতে কাজ করার জন্য রেখেছে। এই কথা শুনে আমার বল অবাক হয়ে গিয়ে বলে তুমি তো সত্যি সত্যি কাজ খুঁজে নিলে। কিন্তু আমি তোমাকে অন্যের বাড়ি গিয়ে কাজ করার অনুমতি দিতে পারব না। সিয়াম আমার সব খুশি এক মুহূর্তে শেষ করে দিল। কিন্তু আমি এত সহজে হার মেনে নেওয়ার মতো মেয়ে ছিলাম না। সিয়ামের কথা শুনে আমি জোরে জোরে কাঁদতে থাকি। আমার চোখের জল সিয়ামের মনকে নরম করে দিয়েছিল। এখন সে নিজেই আমাকে ছাড়া থাকতে চায় না। আমি খুব ভালো করে জানতাম আমার ননদ ওরাই আমার বরকে ভুল বোঝাচ্ছে। আমাকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য তারাই জোর করছে। আর তাই আমার বয় বাধ্য হয়ে আমাকে কাতার থেকে ভারতে পাঠাতে চাইছে। কিন্তু সে মন থেকে আমাকে পাঠাতে চায় না। আমি সব জেনে শুনে এত জোরে কাঁদতে থাকি যে সিয়াম আমাকে কাজ করার জন্য অনুমতি দিয়ে দেয়। আমার আনন্দের কোনো ঠিকানা ছিল না। কারণ আমি এখন আরামে সিয়ামের সাথে এখানে থাকতে পারি। আমি আনন্দে সিয়ামকে বুকে জড়িয়ে নিই। পরের দিন সিয়াম অফিস যাওয়ার সময় আমাকে বলল, যদি তুমি কাজ ঠিক করে বুঝতে পারো তবে করো, না হলে করার দরকার নেই। আমি তাকে বলি যে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। সে যাওয়ার পর আমি আমার সব কাজ শেষ করে প্রতিবেশীর সাথে কাতারের সেই মহিলার বাড়িতে চলে গেলাম, যার বাড়িটা অনেক সুন্দর ছিল আর ভিতরটা একদম মহলের মতো ছিল। আমি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এখনকার লোকেদের ঘর অনেক বড় আর সুন্দর। আর মহিলারাও খুব মিশুকে। কিছু কিছু মহিলা তো বাংলাও বুঝতে পারত কিন্তু বলতে পারত না। তারা আমাকে ইশারায় বুঝিয়ে দিল কিভাবে খাবার তৈরি করতে হবে। কিন্তু প্রথম দিনই আমি একটি অদ্ভুত ঘটনা দেখি।
যখন আমি মালকিনের রান্নাঘরে খাবার বানানোর জন্য গেলাম তখন সেখানে একটা বড় বক্সে অনেকগুলো ফিটকিরি পড়েছিল। ফিটকিরি দেখে মনে পড়ে গেল যে আমি আর আমার বলতো ভালো থেকে অনেক ফিটকিরি এনেছিলাম। না জানি সিয়াম ফিটকিরিগুলো কি করছে, কি জানি এখনকার মহিলারা ফিটকিরি দিয়ে কি করে। কিন্তু এই প্রশ্ন আমি কাকে জিজ্ঞাসা করতাম? কারণ এই বাড়িতে যতগুলো চাকর ছিল তারা কেউই বাংলা বুঝতে পারত না, আর আমি ইংলিশ বলতে পারতাম না। আর সিয়াম প্রথমেই বলেছিল যে সে এই ব্যাপারে কিছুই জানে না। সিয়ামও বলেছিল যে এখনকার মহিলারা ফিটকিরি নিয়ে কি করে তা সে জানে না। আমি এইসব কথা ভাবতে ভাবতে 2-3 ঘন্টার মধ্যে খাবারও বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি অন্য বাড়িতে খাবার বানানোর জন্য চলে যাই। আমি সেখানে গিয়েও একই জিনিস দেখি। সেখানকার রান্নাঘরে আগের থেকে অনেক বেশি ফিটকিরি পড়েছিল। আমার মনে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হয় যে আসলে ব্যাপারটা কি। ভারতে তো আমি এমন কিছু দেখিনি। আমি খাবার তৈরি করছিলাম। সে সময় একজন মহিলা রান্নাঘরে আসে এবং ফিটকিরির এক টুকরো নিয়ে জলের পাত্রে ফেলে দেয় এবং পাত্রটি ঢাকনা দিয়ে এক কোণে রেখে দেয়। জানি না কেন সে জলের মধ্যে ফিটকিরির ডুবিয়ে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে কেন এরকম করছে, কারণ সে এই কাজটি লুকিয়ে করছিল। আর আমি কাজ করতে করতে তাকে দেখে ফেলি। সে একদমই চাইছিল না যে আমি তাকে দেখি। এই ব্যাপারটা দেখে আমি আরও অবাক হয়ে যাই। এটা আমার প্রথম দিন ছিল, আর আমার দিন ভালোভাবেই কেটেছিল। আমি সব বাড়িতে খাবার বানিয়ে ঘর পরিষ্কার করে বাসন মেজে 6-7 ঘন্টার মধ্যে ফ্রি হয়ে গিয়েছিলাম। আর সিয়াম বাড়ি ফেরার আগেই বাড়ি ফিরে এসেছিলাম। রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগত, তাই রান্না করা আমার কাছে খুব সহজ ব্যাপার বলে মনে হতো। রাতে সিয়াম বাড়ি ফিরে আমাকে অনেক প্রশ্ন করে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি যে কাজ অনেক ভালো হয়েছে, আর আমার কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না কাজ করতে। তুমি চাইলে আমার সব মাইনে তুমি বাড়িতে পাঠিয়ে দিতে পারো। আমি শুধু তোমাকে চাই আর আমি তোমার সাথে এখানে থেকে যেতে পারবো। আমার কথায় বয়সে দেয়। এইসব শুধুমাত্র আমি তার সাথে থাকব বলেই তো করছিলাম। সিয়াম রাতের খাবার খাওয়ার পর আমাকে ঘুরতে নিয়ে যায়। যবে থেকে কাতারে এসেছে তখন থেকেই প্রথমবার সিয়াম আমাকে ঘুরতে নিয়ে গেল। তার সাথে ঘুরতে গিয়ে আমার অনেক শান্তি লাগছিল। না হলে এতদিন ধরে তো আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আমার বন্যা আমাকে ফেরত পাঠিয়ে দেয়। সিয়াম নিজের সাথে আমাকে একটা বড় শপিং মলে কেনাকাটা করতে নিয়ে যায়। এত রঙিন পৃথিবী দেখে আমি হারিয়ে গিয়েছিলাম। মনে বড় বড় সোনার দোকান ছিল, আর এখানে মহিলারা অনেক সোনার গয়না পরত। আমি এর আগে কখনো কোনো মহিলাকে এভাবে সোনা পরে ঘুরে বেড়াতে দেখিনি। আমি ভাবতাম হয়তো কাতারে বড় বড় ঘর ছাড়া আর কিছুই নেই, কিন্তু কাতার তো অনেক উন্নতি করেছে। আর আজ প্রথমবার আমি কাতারের পরিবেশ দেখছি। আমি অনেক অনেক কেনাকাটা করি, আর আমার বল আমাকে আইসক্রিমও খাইয়েছিল। বাড়ি ফেরার সময় আমাদের সিয়ামের এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়। সিয়ামের অফিসের বন্ধু ছিল, তার সাথে তার বউও ছিল। সিয়াম আমাকে তার বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তার অনেক বেশি ভাল ছিল। তারা যখন জানতে পারে যে আমি প্রথমবারের জন্য ভারত থেকে এখানে এসেছি, তখন তারা পরের দিনই শোয়েব আর আমাকে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। তারাও কাতারে থাকে, কিন্তু তাদের হিন্দি অনেক ভালো। সিয়াম অনেক বারণ করেছিল যে আমরা ডিনারে আসতে পারব না, কিন্তু তারা এত জোর করে যে সিয়াম তাদের নিমন্ত্রণ মেনে নেয়। কারণ আমি এখনো পর্যন্ত কাতারের লোকেদের হতে তৈরি খাবার খাইনি। কারণ আমি ভারতীয় ছিলাম আর আমি নিজে রান্না করে খেতাম। আর প্রথমবার কারো বাড়িতে খাবার খেতে যাব। পরের দিন আমি সব বাড়ির কাজ করে খাবার বানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে তৈরি হয়ে গেছিলাম। সিয়াম বলে গেছিল যে সে তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে আর আমরা বন্ধুর বাড়ির জন্য রওনা দেব। তার বন্ধু আর বন্ধুর বউ অনেক ভালো করে আমাদের স্বাগত জানিয়েছিল। আমি তার বন্ধুর বাড়ি দেখে অবাক হয়ে যাই। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ছিল, ভিতর থেকে তার থেকে অনেক গুণ সুন্দর ছিল। তাদের আদরের 2জন ছেলে ছিল আর একটা ছোট 3 মাসের মেয়ে ছিল। ছোট মেয়েকে দেখে আমার অনেক ভালো লাগে, কারণ সে অনেক মিষ্টি দেখতে ছিল। সিয়ামের বন্ধুর বউয়ের নাম আয়েশা ছিল। সে রান্নাঘরে খাবার তৈরি করছিল। আমিও তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সে হেসে বলে, বৌদি তুমি গিয়ে বসো, আমি এখনই খাবার তৈরি করে নিয়ে গিয়ে তোমাদের সাথে বসছি। আমি তার কথা এড়িয়ে গিয়ে বলি, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, এবং আমি তাকে সহজ করতে শুরু করি। আর তখনই আমার নজরে আসা বৌদি রান্নাঘরে রাখা ফিটকিরির উপর পড়ে। সেও ফিটকিরি একটা বাক্সে ভরে রেখেছিল।
বাক্স ট্রান্সপারেন্ট থাকায় বাক্সের ভিতরে থাকা ফিটকিরি আমি দেখতে পাই। আমি ভাবলাম আয়েশাকে এই ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করি, কিন্তু আয়েশাকে জিজ্ঞাসা করতে আমি একটু অস্বস্তি বোধ করি। কারণ যে বাড়িতে আমি কাজ করি সেই বাড়ির মালকিন ও লুকিয়ে ফিটকিরির জলে ডুবিয়ে রেখেছিল। কি জানি এর পিছনে কোনো কারণ আছে। আয়েশা খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। আমি আর না থাকতে পেরে তাকে জিজ্ঞাসা করি, ফিটকিরিগুলো এখানে কেন রাখা আছে? তোমরা এতগুলো ফিটকিরি দিয়ে কি করো? আমাদের ভারতে তো এত ফিটকিরি রান্নাঘরে রাখা হয় না। আমার কথা শুনে আয়েশার মুখের রং ফিকে হয়ে গেল। সে তাড়াতাড়ি ফিটকিরির বাক্স খুলে আলমারিতে রেখে দিল। তার একটা অন্যরকম ব্যাপার ছিল। আমার কথার উত্তর না দিয়ে সে খাবার তৈরি করতে থাকে আর আমিও চুপ হয়ে যাই। কারণ দ্বিতীয়বার জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না আমার। আর আমার ভাল লাগছিল না। আয়েশা অনেক সুস্বাদু খাবার তৈরি করেছিল। ডিনার অনেক ভালো ছিল। আমরা তাদের অনুমতি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসি। তাদের বাড়ি গিয়ে আমাদের অনেক ভালো লেগেছিল, কিন্তু সারা রাস্তায় আমি ফিটকিরির কথা চিন্তা করতে করতে আসি। সিয়াম আমাকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমি সিয়ামকে সব কথা বলি, যে কিভাবে আমি এখানে সব বাড়িতে ফিটকিরির বড় বড় বক্স দেখেছি, আর আজ আয়েশা রান্নাঘরে বড় বাক্সে ফিটকিরি দেখেছি। কাতারের মহিলারা আসলে কি করে এই ফিটকিরি দিয়ে? আমার বর আমার কথা শুনে হেসে বলে, তোমরা মহিলারা ছোট ছোট বিষয় এত চিন্তা করো। এখনকার মালা ফিটকিরি নিয়ে যা খুশি করুক তাতে আমাদের কি? কিন্তু আমি এই সত্যিটা ব্যাপারে জানতে চাইতাম। কারণ ফিটকিরি তো আমাদের ভারতেও পাওয়া যায়, কিন্তু তারা তো কোনো এক্সপেরিমেন্ট করে না যতটা এখানে হয়। সিয়াম বলে, ঠিক আছে, আমি তোমাকে খোঁজ নিয়ে বলব যে ফিটকিরি দিয়ে কি করে, তার পিছনে আসল কারণটা কি। দিন কাটতে থাকে। আমার কাজ খুব ভালোভাবে চলছিল। লোকের বাড়িতে খাবার বানানো এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমার মা বাবা প্রতি 2-3 দিন অন্তর অন্তর আমার সাথে ফোনে কথা বলতো। যবে থেকে আমি সিয়ামের কাছে এসেছি, আমার মা অনেক শান্তি পেয়েছেন। আমি অনেকবার আমার মায়ের কাছে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করেছি যে, মা, তুমি কি ফিটকিরির ব্যাপারে কিছু জানো? কিন্তু আমার মা ও এই ব্যাপারে খুব বেশি কিছু জানত না। ফিটকিরি জলে মিশিয়ে কি কি করা হয়, এই কথা আমাকে অনেক ভাবনার মধ্যে ফেলে দেয়। আমি কাতারের সে একেবারে মানিয়ে নিয়েছিলাম। এখন আমার ভারত ফিরে যাওয়ার কোনো চিন্তা ছিল না। আমার কাজও অনেক ভালোভাবে চলছিল। আমায় বল আর আমি দুজনে মিলে এখানে অনেক পয়সা উপার্জন করেছিলাম। আমি যে সব বাড়িতে কাজ করতাম সেই বাড়ির লোকেরাও আমার অনেক খেয়াল রাখত। আমি যে বাড়িতে রান্না করতাম সেই বাড়িতে আমার তৈরি রান্নার অনেক প্রশংসা হতো। আর যাদের বাড়িতে ঘর পরিষ্কার করতাম তারাও আমার অনেক প্রশংসা করত। কারণ আমি অনেক মন দিয়ে কাজ করতাম। খাবার ও আমায় খুব কম পরিমাণে বানাতে হতো। 2-3 ধরনের রান্না খুব অল্প পরিমাণে বানাতে হতো। কিছুদিন এভাবেই কেটে গেল। একদিন সিয়াম অফিস থেকে বাড়ি ফিরে আমাকে বলে যে, তোমার হাতের চা খাও আমাকে। আজ সিয়ামকে দেখে অনেক খুশি খুশি মনে হচ্ছিল। আমি বরকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আজকে লটারিতে আছো যে এত খুশি হচ্ছ? সিয়াম বলল, আজ তোমার সমস্যার সমাধান নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে এসো আর আমার কাছে বসো। তোমার চিন্তা দূর হতে চলেছে। আজ আমি তোমাকে ফিটকিরি রহস্য বলবো। আমি ফিটকিরি রহস্যের ব্যাপারে জেনে গেছি। আমি ফিটকিরি রহস্য জানার জন্য অনেক উৎসাহী হয়ে পড়ি। আর সেই জন্য খুব চটজলদি আমি চা করে নিয়ে আসি আর সব কাজ সেরে তার কাছে গিয়ে বসি। সিয়াম বলতে শুরু করে, সে বলে যে কাতারের কোনো মহিলা চায় না যে ফিটকিরি রহস্য কেউ কোনোদিন জানতে পারুক। কারণ এটা ব্যবহার অনেক বছর আগে থেকে চলে আসছে। আর তারা এ ব্যাপারে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। সেই জন্য আয়েশা বৌদিও তোমাকে এই ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি। সিয়ামের কথা শুনে আমি অনেক বেশি উৎসাহী হয়ে পড়ি। আসলে এই ফিটকিরি দিয়ে করা হয়, যেটা এইভাবে লুকিয়ে গোপন রাখতে হয়। শোয়েব বলল, প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়ম নীতি থাকে। আর সেভাবে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা নিয়ম মেনে চলা হয়। যবে থেকে তুমি এখানে এসেছো তুমিও নিশ্চয় সেগুলো দেখেছ, যেগুলো ভারতে হয় না। আর যেটা ভারতে হয় সেটা এখানে হয় না। সেভাবে ফিটকিরি ব্যবহার ভারতেও হয়, কিন্তু সেটা অন্যভাবে। আর কাতারের মহিলা সেই একই ফিটকিরি আলাদাভাবে ব্যবহার করে। কাতারের মহিলাদের ফিটকিরি ব্যবহারের কারণটা ভীষণই অবাক করার মতো। আমি সিয়ামের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম।
সিয়াম বলল, যদি ভারতীয় মহিলারা এই ব্যবহারের কারণ জানতে পারে তবে তাদের বাড়িতেও প্রচুর ফিটকিরি সংগ্রহ থাকতে দেখা যাবে। আমি বলের দিকে তাকালাম আর বললাম, এবার বলে দাও আসল কারণটা। আর কত সাসপেন্সে রাখবে? আমার কথা শুনে সিয়াম আমায় যে কারণটা বলল তাতে আমি আশ্চর্য হয়ে গেলাম। নিজের 25 বছরের জীবনে আমি কখনো ফিটকিরির এমন ব্যবহারের কথা শুনিনি। আমি অবাক হয়ে সিয়ামকে বললাম, তুমি কি সত্যি বলছো? হয়। কাতারের মহিলা রোজ সকালে ফিটকিরি ভেজানো জল খায় আর ওষুধটা একটানা 3 মাস সেবন করে। আর তারা বিশ্বাস করে যে এর ফলে তারা খুব সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দিতে পারবে। কাতারের মহিলা খুব নিষ্ঠা সহকারে এই ওষুধ খায়। আর এই ওষুধই জন্য এত কার্যকরী। কারণ 3 মাস একটানা এই ওষুধ সেবন করলে সুন্দর বাচ্চা তো হবেই, কিন্তু সেটা ছেলে হবে। এই ওষুধ খেলে ছেলের জন্ম হয়। এই কথা আমার জন্য খুব কাল্পনিক বলে মনে হয়। আর সিয়াম সত্যি কথাই বলেছিল যে যদি একবার ভারতের মহিলারা এই কথা জানতে পারে তবে সব মহিলা এই টোটকা পালন করতে শুরু করে দেবে। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে কাতারের মহিলা এই কথা লুকিয়ে কেন রাখে। এই কথা শুনে সিয়াম বলে, সবারই একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। আর বেশিরভাগ মহিলা বলতেও চায় না যে সন্তান জন্ম দেওয়ার জন্য টোটকা ব্যবহার করে। তারা মনে করে কাউকে বললে তাদের টোটকা খারাপ হয়ে যাবে। আমি আফসোস করে বললাম, আমার কাছে তো ফিটকিরি নেই, আর আমি এই ওষুধ বানাতে পারি না। আমার কথা শুনে সিয়াম হেসে বলে, আমি শুধু সন্তান চাই। সে ছেলে হোক বা মেয়ে তাতে আমার কিছু যায় আসে না। সিয়ামের কথা শুনে আমি অনেক খুশি হই, কারণ বাকি পুরুষের মতো সে ছেলে যাওয়ার আশা প্রকাশ করেনি। আমি এখন অবধি বাড়ি বাড়ি কাজ করতাম, আর কিছু দিনের মধ্যে এক বাড়ির মালকিন গর্ভবতী হয়ে যায়। আমি আমার সাধ্যমতো তার অনেক খেয়াল রাখি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে সে একটি ছেলের জন্ম দিয়েছিল। হয়তো তার তৈরি করা টোটকা কাজ করে গেছিল। কিছুদিনের মধ্যে আল্লাহ ও আমাকে খুশি করে দিয়েছিল। কিন্তু আমি কোনো টোটকা ব্যবহার করিনি। আর আমি পুরো 9 মাস একদম সুস্থ ছিলাম। আর 9 মাস পর যখন আমি সন্তানের জন্ম দিই এটা দেখে আমি অবাক হয়ে যাই যে আমিও ছেলের জন্ম দিয়েছিলাম। আমি তো কোনো ওষুধ খাইনি, কিন্তু তারপরেও আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছিল। ছেলেমেয়ের সত্য আল্লাহর হাতে। তারপরেও মানুষ ভুলভাল টোটকা ব্যবহার করতে থাকে। কাতারের মহিলারাও এমনি একটা টোটকা জালে ফেঁসে গেছিল। আমি তো এটা জানতাম না যে কাতারের কত মহিলা ফিটকিরিকে ওষুধের টোটকা হিসাবে ব্যবহার করে। কিন্তু আমি বেশিরভাগ মহিলাদের রান্নাঘরে ফিটকিরি দেখেছি। তোমরাও কি ছেলের জন্ম দেওয়ার জন্য ফিটকিরি ব্যবহার করো, বা তোমাদের আশেপাশে কি কেউ এই ধরনের টোটকা ব্যবহার করে, বা কোনো কবিরাজের কাছে যেতে দেখেছ কখনো তোমরা? এই সব কাজ একদম ঠিক নয়। এটা অন্যায়। আল্লাহ আমাদের ছেলে বা মেয়ে যাই দিক সেটাই আশীর্বাদ ভেবে আমাদের মেনে নেওয়া উচিত। আল্লাহ আমাদের সন্তান দিচ্ছে, এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান থাকা তাই সবথেকে প্রয়োজনীয়। আমি আমার বরের সাথে খুব ভালো আছি। আর এখন আমি কাতারের মহিলাদের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাই না। তারা ছেলে পাওয়ার জন্য টোটকা ব্যবহার করত। এটা আমার একদম পছন্দ হতো না, ভাল লাগতো না। মেয়ে পাওয়ার জন্যও তো মহিলারা টোটকা ব্যবহার করতে পারে। মেয়েও তো আল্লাহরই দান। আমি মেয়ে অনেক ভালোবাসি। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব, তিনি যেন আমাকে পরের বার একটি মেয়ে সন্তান উপহার দেন। আমি মেয়ে অনেক ভালোবাসি। আমি আমার ছেলের সাথে অনেক খুশি, কিন্তু তবু আমি একটা মেয়ে চাই, যাতে আমার পরিবার একেবারে পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।